পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা। পর্ব সংখ্যা ২৮। বৃষ্টির বেগ কখনো কমছে তো কখনো বাড়ছে। এদিকে তৃতিকার সাজগোজ প্রায় শেষ। বেশ তড়িঘড়ি করেই সে শাড়িটা পরেছে। যদিও ঘরে আয়না নেই, তবে তার মনে প্রাণে বিশ্বাস এই শাড়িতে তাকে বেশ মানিয়েছে। কিন্তু এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব সে আধিরকেই দিতে চায়। কেননা তার মতে আধিরের পছন্দ বরাবরের মতোই মারাত্মক। এই স্নিগ্ধ হালকা আকাশি নীল রঙের শাড়িটা তার সাথে একদম খাপে খাপ মিশে গিয়েছে। তবে সে একটা বিষয়ে বেশ অবাক হয়েছে। ব্যাগটা সে আজ খুলে দেখল। আধিরও তো চিরকুট সহ ব্যাগটা অনেকদিন আগেই তাকে দিয়েছিল, এবং একই সাথে চিরকুটের শেষে লেখা তেতুকার মিস্টার খারুজ। এই ব্যাপারটা বেশ আশ্চর্যজনক। কৃতিকা যে তাকে খারুজ বলে ডাকে এটা সে আগে থেকেই জানত। কবে শুনেছে এই কথা? কই, সে তো কখনো আধিরের সামনে এসব নামে তাকে ডাকেনি। অবশ্য ডাকবে কি, সাহসী তো হয়নি। আপাতত এসব ভাবনা চিন্তা সে তার মনের মধ্যেই চাপা দেয়। কৃতিকার শাড়ি পরায় তেমন দক্ষ নয়, তবে যতটুকু পারে তাতে কোনো মতে কাজ হয়ে যায়। যথারীতি শাড়ি পরা শেষ করে সে চুড়িগুলো আলগোছে পরে নিল। দুহাত এক করে চুড়োগুলো ঝাঁকিয়ে এসে আকস্মাৎ খিলখিল করে হেসে ওঠে। নিমিষেই গ্যাসদাতে অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে তার অধরে। কেন যেন তার অনেক বেশি খুশি লাগছে এই মুহূর্তে। একই সাথে অনুভূত হচ্ছে অদ্ভুত এক অনুভূতি। কৃতিকা এবার জুতো পরতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেদিন আধির জামার সাথে আরও দুজোড়া জুতোও কিনে দিয়েছিল, তবে এই শাড়ির সাথে তেমন পরার ইচ্ছে জাগলো না। যথারীতি সে আধিরের দেওয়া সেই কালো জুতো জোড়াই পরে নেয়। নিয়ত ছিল এই জিনিস সে আর কখনোই পরবে না, অথচ সে আজ নিজ হাতেই এই জুতো জোড়া পরে নিয়েছে। শাড়ির সাথে খুব একটা খারাপ লাগছে না। অতঃপর কি যেন ভেবে কৃতিকা একটা টিপের পাতা বের করে। এটা সেদিন আসিফ তাকে জিনিসপত্রের সাথে এক প্রকার জোর করেই কিনে দিয়েছিল। তার কাছে সাজসজ্জার কোনো প্রকার আলাদা প্রসাধনী নেই, তবে এই টিপের পাতাটা আজ কাজে লাগবে। অনেক রঙের টিপের মাঝে ত্রিপিতাকা বেছে বেছে একদম ছোট সাইজের কালো রঙের টিপটাই পছন্দ করলো। তবে তা কপালের মধ্যখানে লাগাতে গিয়ে পড়লো আরেক বিপত্তি। আয়না ছাড়া সুনির্দিষ্টভাবে লাগাবে কি করে? এই ভাবনায় বিরক্তিতে তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। শেষমেশ বিরক্তি নিয়ে আন্দাজেই সে টিপটা কপালের মাঝ বরাবর লাগানোর চেষ্টা করে। সফল হয়েছে কিনা তা না জানলেও সে ওভাবেই বাড়ি হতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কৃতিকা বেশ উচ্ছ্বাসিত চিত্তেই বাড়ি হতে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ আবার জানালা দিয়ে বাহিরের আবহাওয়া ধরে থমকে যায়। ছাতা না নিয়ে বাহিরে যাওয়া সম্ভব না। যথারীতি সে তার পুরনো দিনের ছাতা নিতে গিয়ে বেশ আশ্চর্য হলো। হঠাৎ তাই নজরে এলো নীল রঙের এক ছাতা। এটা তো আধিরের, যা দেওয়ার সময় আধির স্পষ্টভাবে বলেছিল ছাতাটা যেন সময় মতো তাকে দিয়ে দেয়, অথচ এটা এখনও তার বাড়িতে এভাবে পড়ে আছে। কৃতিকা শেষমেশ সেই ছাতাটাই তুলে নেয় এবং নিষ্পিহে বেরিয়ে পড়ে বাড়ি হতে। হুড়তোলা রিকশায় বসে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। হৃদয়ের অন্তরালে এক চাপা উত্তেজনা, যদিও কৃতিকা এর কারণটা ধরতে পারছে না। সেই তো ওই গম্ভীর মুখে খারুজটার সাথেই দেখা করতে যাচ্ছে, অথচ তবুও যেন সে অনেক বেশি আগ্রহী আধিরের সাথে তার এই নতুন সাজসজ্জা রূপে সাক্ষাতের জন্য। আধির নির্জনে পার্কের একপাশে সাদা রঙের প্রলেপে মোড়ানো কাঠের বেঞ্চে বসে রয়েছে। পরনে সাদা রঙের পাঞ্জাবি, তার বলিষ্ঠ দেহের সাথে খাপে খাপে মিশে যাওয়ায় ম্যাসেলগুলো যেন ফুলে উঠেছে। এই বয়সে এসেও অল্প বয়সী মেয়েদের নজর কাড়া সৌন্দর্য তার। তবে বর্তমানে তার সম্পূর্ণ অপেক্ষা কৃতিকাকে ঘিরে। মেয়েটা এখনও এলো না, এটা বেশ ভাবনার বিষয়। ভবিষ্যতে তাকে এই নিয়ে হয়তো নানান সমস্যায় পড়তে হবে। একে তো বয়স কম, তার উপর মারাত্মক পাকনি, একই সাথে প্রচণ্ড বেখেয়ালি। আধিরের এসব ভাবনার মাঝেই আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। না, তিনি এখনও আসেনি। আধির হতাশ হয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘ জমেছে। কখনো মনে হচ্ছে এক দুই ফোঁটা জলবিন্দু এসে তার গায়ে লাগছে, তো কখনো মনে হচ্ছে মেঘগুচ্ছ নিজেদের মতো গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আধিরের অসুখ পুরোপুরি কমেনি, শরীর এখনও ক্লান্তিতে নিমজ্জিত। শুরুতে কৃতিকার অপেক্ষায় বেশ ভালো মতোই সময় পেরিয়ে গেল, এখন তার প্রচণ্ড বিরক্ত লাগছে। ভেতর ভেতর অস্থির হয়ে উঠল সে। এরই মধ্যে তার নজর পড়ে পাশেই একটা কাঠগোলাপ গাছের দিকে। সে গাছের আগায় অনেকগুলো ফুল ফুটে রয়েছে। আধির এক মনে সেদিকে তাকিয়ে থাকার পর একগুচ্ছ কাঠগোলাপ ফুল ছিঁড়ে তুলে নেয়। যদি এমন কাজকর্ম সে সচরাচর করে না, তবে আজ আর কোনো বাধাও সাধছে না নিজেকে। যথারীতি আধির ফুলের থোকাটা হাতে নিয়ে তার দিকে অপলকভাবে চেয়ে রইল। অতঃপর ধীরস্বরে আওড়াতে লাগলো, তোমার জন্য নীলছে তার আর একটুখানি আলো, ভোরের রং রাতের মিশকালো। কাঠগোলাপের সাদা মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নিলে তোমায় লাগছে ভালো। আধিরের গাওয়া শেষ হতে না হতেই আচমকা সে কারো উপস্থিতি টের পেতেই সে পাশে ফিরে তাকালো।
এবং হঠাৎ চোখের সামনে তৃতিকার মায়াবী রূপে সে সম্পূর্ণ থমকে যায়। নিষ্ফল স্তব্ধ চাহনিতে অপলক্ষে তাকিয়ে থাকে তৃতিকার ঐশ্বর্যমণ্ডিত আবির্ভাবে। নীলাভ রঙের শাড়িতে তৃতিকা যেন স্বয়ং সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কি চমৎকারভাবে গুছিয়ে শাড়ি পরার সাথে সাথে চুলগুলো ছড়িয়ে রেখেছে। একই সাথে মাথার উপর নীল রঙের ছাতাটা যেন তার মূর্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আধিরের দৃষ্টি হঠাৎ স্থির হয়ে যায়। অপলকে নিস্পন্দ অনির্বচনীয় বিস্ময়ে পূর্ণ তার চাহনি। অন্তঃস্থলে প্রবাহিত হচ্ছে এক অজ্ঞাত অগ্নি, অচিহ্নের স্রোত। মনোজগৎ হয়ে ওঠে আলোড়িত, অথচ কণ্ঠ নিঃশব্দ। তৃতিকার নয়নের নিবিড়তা তাকে আবির্ভূত করে, যেন নিঃসঙ্গের সমস্ত গোপন ব্যাকুলতা সেই দৃষ্টির ভেতরে নীরবে সঞ্চিত। আধির অনুভব করে তার সংযমী ব্যক্তিত্বের অন্তঃকোষ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কতবার সে যে নিজেকে দৃঢ় ও স্থিরপ্রজ্ঞ ভেবেছে, আজ তৃতিকার রূপমাধুর্য সেই অহংকারকে সম্পূর্ণ নির্জীব করে দিয়েছে। সে শুধু অনুভব করে এই ক্ষণটুকু অমর হয়ে থাকুক, এই রূপের মায়াজালে সে অনন্তকাল নিমগ্ন থাকুক, অথচ তার অধরে কোনো শব্দ উচ্চারিত হয় না। নীরবতার মধ্যেই তার গভীরতম আকাঙ্ক্ষা অনুরণিত হতে থাকে। অন্যদিকে তৃতিকা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। একে তো হঠাৎ শাড়ি পরেছে, তার মাঝে আধির তাকে অদ্ভুতভাবে অনিমেষে চেয়ে দেখছে। তৃতিকা ইতস্ত ভঙ্গিতে আশেপাশে চোখ বুলিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। অতঃপর এখানে বৃষ্টির বেগ না থাকায় ছাতাটা গুটিয়ে আধিরের উদ্দেশ্যে মৃদু হেসে আওড়ায়, মিস্টার মানে আপনি ঠিক আছেন? আধিরের নজর ফেরে না, সে কোনো কথাও বলে না। তৃতিকাকে তার ভাবনার কাল্পনিক চরিত্র মনে হচ্ছে, ভাবছে সে হয়তো কল্পনায় হারিয়েছে। কিন্তু পরক্ষণেই তৃতিকার কণ্ঠস্বর শুনে বুঝল না, এটা সত্যি। তৃতিকা সত্যি সত্যি তার আবদারটা রেখেছে। নিমিষেই তার ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে পরক্ষণে আচমকা সে মাথা ঘুরিয়ে নজর সরিয়ে ফেলে। আচমকা তার এহেন কাণ্ডে তৃতিকা চমকায়। কি আশ্চর্য, তাকে এখানে আসতে বলে এটা কেমন আচরণ করছে। তৃতিকা তার দিকে এগিয়ে যাওয়ার ভাবনায় দুপা বাড়িয়ে চিন্তিত উৎসুক কণ্ঠে বলে, কি হলো? দেখতে ভালো লাগছে না আমায়? আধিরের নজর ছিল একগুচ্ছ কাঠগোলাপের দিকে, কিন্তু তৃতিকার কণ্ঠস্বরে সে পুনরায় তার দিকে ফিরে তাকায়। চোখ মুখের ভাবভঙ্গি সম্পূর্ণ স্বাভাবিক। সে নির্বিকারে তৃতিকার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উঠে দাঁড়ায়। অতঃপর আনমনে হেঁটে তার সম্মুখে গিয়ে থামে। আধির অনিমেষেই চেয়ে রইল তৃতিকার দিকে, অথচ তৃতিকার বুঝে আসছে না আধির এমন আচরণ কেন করছে। মনে মনে ভাবলে অসুখ বেড়েছে কিনা। এই ভাবনায় চিন্তিত সুরে সে কিছু বলবে, তার পূর্বে আধির তার হাত বাড়ায় এবং তৃতিকাকে চমকে দিয়ে সে তার গাল ও গলার একপাশে আলতো করে বাম হাতটা রাখে। অতঃপর ডান হাতটা চলে যায় সরাসরি কপালের মধ্যেখানে। সেখান থেকে কালো রঙের ছোট্ট টিপটা সে আলগোছে তুলে পুনরায় সুনির্দিষ্ট জায়গা মতো লাগিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তৃতিকাকে ছেড়ে দিয়ে হাতজোড়া নামিয়ে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায় সুন্দর। তৃতিকা চমকে চোখের পাপড়ি ঝাপটায়, তবে তখনই নিজেকে সামলে নিয়ে বলল, শুধুই সুন্দর। আধির পাশে ফিরতে নিয়েছিল। তৃতিকার কথা শুনে আবারও তার দিকে ফিরে আনমনেই তীর্যক হেসে বলে, মারাত্মক সুন্দর। তৃতিকাও এবার নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে। কিছুটা সময় নিয়ে আধিরের উদ্দেশ্যে বলে, আপনি যে ব্যাগটা দিয়েছিলেন ওটা আমার আগে দেখাই হয়নি। আজ কি পরে আসবো ভাবতে ভাবতেই আচমকা ব্যাগটা নজরে পড়ে। এরপর পছন্দ হয়েছে? তৃতিকা মাথা ঝাঁকিয়ে বলে, অনেক, কিন্তু চিরকুটটা একটু বেশিই পছন্দের ছিল। আধির ক্ষণিকের জন্য থমকায়, পরক্ষণে মৃদু হেসে বলে, এসো বসো এখানে। এই বলেই সে নির্বিকারে হেঁটে গিয়ে বেঞ্চে বসে পড়ে। তার পাশেই কাঠগোলাপের থোকা পড়ে রয়েছে। তৃতিকাও মৃদু মুচকি হেসে কিছুটা ইতস্তত ভঙ্গিতে আধিরের পাশে এসে বসে। যদিও তৃতিকা নিজেদের মাঝে বেশ দূরত্ব রেখে বেঞ্চের এক কোণায় গিয়ে বসেছে। এর মধ্যে আধির সম্মুখের দিকে চেয়ে থাকতে থাকতে আওড়ায়, নামটা বেশ ভালো দিয়েছ আমার। আচমকা এহেন কথা শুনে তৃতিকা উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, কোন নাম? আধির পাশে ফিরে নিষ্পিহে আওড়ায়, মিস্টার খারুস। এহেন কথা শোনা মাত্রই তৃতিকা কেসে উঠল। পরক্ষণেই আবার নির্বিকারে হেসে ফেলল। তার হাসিতে আধিরও নিঃশব্দে হাসে। পুনরায় আবার দুজনের মাঝে নীরবতা জমে। কেউ কোনো কথা বলছে না, যেন বলার মতো তাদের কিছুই নেই। দুজনেই শুধু চুপচাপ সম্মুখের অজানায় তাকিয়ে। এরই মধ্যে তৃতিকা তার পাশ থেকে নীল ছাতাটা বের করে আধিরের দিকে এগিয়ে দিয়ে বলল, ও হ্যাঁ, এটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য দুঃখিত। আধির ভ্রু কুঁচকে বলল, এটা কি? আপনার ছাতা ভুলে গিয়েছেন? দেওয়ার সময় আপনিই তো বলেছিলেন সময় মতো যেন আপনাকে ফিরিয়ে দিই। তৃতিকার এহেন কথায় আধির ভাবনা চিন্তা করতেই হঠাৎ সেদিনের কথা মনে পড়ে।
পরক্ষণে এসে শুষ্ক এসে কৃতিকার দিকে ছাতাটা ঠেলে দিয়ে বলল, রেখে দাও, ওটা তোমারই থাক। কৃতিকা ভ্রু কুঁচকে বলে, কি আশ্চর্য, এটা নিয়ে আমি কি করব? কিছুই না, আমি চেয়েছি তাই রেখে দাও। কৃতিকার কথা না বাড়িয়ে ছাতাটা নিজের কাছেই রেখে দেয়। অতঃপর আবারও দুজনের মাঝে নীরবতা জমে। আধের নির্বিকার রইলেও কৃতিকা বেশ উসখুস করছে কিছু বলার জন্য। এভাবে চুপচাপ থাকলে তো আরও বেশি অস্বস্তিতে পড়ে যাবে। কৃতিকা তার এমন ভাবনায় ব্রেঞ্চের কোণা থেকে খুব সামান্য পরিমাণে আধেরের দিকে আনমনে এগিয়ে আসে, যা আধের তার দিকে না তাকিয়েও টের পায়। পরক্ষণে আচমকা সে এক কাজ করে বসে। কৃতিকাকে বিস্ময়ে চমকে দিয়ে সে পেছন হতে কৃতিকার দিকে ডান হাতটা বাড়িয়ে দেয় এবং আকস্মাৎ পেছন হতে তার কোমর পেঁচিয়ে নিজের দিকে টেনে আনে। কৃতিকা বিস্ময়ে হতভম্ব হয়ে চমকে আধেরের দিকে তাকায়, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে আধের কৃতিকাকে একদম নিজের সাথে মিশিয়ে বেঞ্চের সাথে হেলান দিয়ে গায়ে এলিয়ে দেয়। কৃতিকা ঢোক গিলে কিছু আওড়াতে চাইলে আধের নির্বিকারে গম্ভীর স্বরে বলে, তেতকা, আমার তোমায় কিছু বলার আছে। কৃতিকা তীব্র সংকোচে কুঁচকে গিয়েছে, তবে আধেরের এহেন কথা শুনে আচমকা সে পাশে ফিরে তাকায়। এরই মধ্যে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ বৃষ্টিতে কৃতিকা ভড়কে যায়। সে তড়িঘড়ি করে পাশ থেকে ছাতাটা বের করে, অতঃপর দ্রুত ছাতাটা খুলে নিজেদের বৃষ্টি হতে আড়াল করে। এদিকে আকস্মাৎ বৃষ্টি আর কৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধের আনমনে আকাশের দিকে চেয়ে তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত তির্যক হাসে। বৃষ্টি আসার আর সময় পেল না। এদিকে কৃতিকা স্বাভাবিক হয়ে তার দিকে মুখ ফিরিয়েছে এবং স্বাভাবিক কণ্ঠে বলে ফেলে কি যেন বলতে চাইছিলেন। কৃতিকা এই বলতে না বলতেই আবারও থেমে যায়। আধিরের মাদকাসক্ত চাহনিতে তার শব্দ ভাণ্ডারে তালা পড়ে যায়। ছাতার নিচে উভয়ের অবস্থান যেন হঠাৎ সন্নিকটের দৃঢ় ব্যঞ্জনায় স্তব্ধ হয়ে ওঠে। বহির্বিশ্বে ঝরঝর বৃষ্টিধারা মাটিতে আচ্ছন্ন করে রেখেছে। আকাশমণ্ডল গম্ভীর গর্জনে গুঁড়ো সুর তুলেছে, অথচ সেই বহিঃপ্রকৃতির তীব্রতার ছাতায় অন্তরালে সৃষ্টি হয় ভিন্ন এক নিবিড় আবেশ। কৃতিকার কাপা হাতে ধীরভাবে ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরে। তার অপর হাত কম্পমান হয়ে আধুরের বাহুতে অনিচ্ছাকৃতভাবে স্থির হয়েছে। লজ্জাবোধে সে হাত প্রত্যাহারের প্রয়াস নিলেও আধের নিস্তব্ধ অথচ অগ্নিসদৃশ্য দৃষ্টির প্রবল্যে তাতে যেন অদৃশ্য শৃঙ্খল জড়িয়ে যায়। আধেরের দৃষ্টি জুড়ে দীপ্ত লালাভ শিখার নেয় নেশার মতো ঝলকে উঠেছে। কৃতিকার অন্তঃকরণে শিহরণ জাগায়। সেই দৃষ্টির নিঃশব্দ আগ্রাসনে কৃতিকা নিঃশব্দহীন বাক্রুদ্ধ হয়ে যায়। তার অন্তর কাঁপন তোলে, অথচ দৃষ্টিহীন হওয়ায় সাহস তার নেই। অবশেষে আধীর ক্ষীণ অথচ গম্ভীর স্বরে আওড়ায়, শুনতে চাও? কৃতিকার সম্পূর্ণ স্তব্ধ মূর্তির ন্যায় ছাতার নিচে আধের গা ঘেঁষে চুপটি করে বসে থাকে। আধেরের দৃঢ় স্পর্শ তার দেহের বিশেষ এক পাশটায় ওতপ্রোতভাবে জড়িয়ে। আধেরের নেশাগ্রস্তের ন্যায় চাহনি, নুয়ে পড়া রেশমের ন্যায় গাঢ় বাদামি রঙের চুল সবই কৃতিকাকে আকর্ষণ করল তীব্রভাবে। সে কিছু বলতে চেয়েও বারবার থমকে যাচ্ছে। ভেতরে ভেতরে তীব্র হাঁসফাঁসে তার জান পাখি উড়ে যায় এমন দশা। কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখে। এরই মধ্যে তার হুঁশ ফিরতেই আধেরের শরীরের অবস্থার কথা মনে পড়ে। মনে মনে ভাবে, আধেরের হাবভাব দেখে তো গড়বড় লাগছে। আধের সহজে তো এমন আচরণ করে না। কৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে আধেরের কপাল স্পর্শ করে। যা ভেবেছিল তাই। জ্বর আবারও বাড়ছে, মাথার চুলগুলো হালকা ভিজে। এদিকে আধের অনিমেষে চেয়ে শুধু কৃতিকাকেই দেখছে। এসব কি? জ্বর তো আবারও বাড়ছে। এখনো বৃষ্টির নিচে বসে থাকার কোনো মানে হয়? চলুন, বাসায় চলুন। কৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধীর নিষ্পিহে জবাব দেয়, বৃষ্টি কমে যাবে। আধীর আর কৃতিকা ছাতার নিচে একদম ক্ষীণ দূরত্বে মুখোমুখি বসে। কিন্তু আধীরের এমন নির্বিকার ভাবভঙ্গিতে কৃতিকার সংকোচবোধ সবই উড়ে গিয়েছে। এই লোক এমন ঘাড়তারা কেন? এমনিতে এখানে কেউ নেই। যে কজন ছিল তারা এতক্ষণে অতিবৃষ্টির আগমনে স্থান ত্যাগ করেছে। আবার সে তাকে বলছে বাসায় যেতে, আর ইনি বলছে বৃষ্টি নাকি কমে যাবে। কৃতিকাকে বেশ বিরক্ত স্বরে বলল, আশেপাশে কেউ নেই। আকাশের যা অবস্থা তাতে বৃষ্টি আর কমবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আর আপনি পাগলামি করছেন। আধের কৃতিকার উদ্বেগকে পাত্তা না দিয়ে পুনরায় একই সুরে আওড়ায়, একটু পাগলামি করলে ক্ষতি কি? কৃতিকা বেশ হতাশ হলো আধের রেহেন কথাবার্তায়। তার ধারণা ঠিকই ছিল, জ্বর আবারও এনার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে এবার আধেরের হাতর বাঁধন হতে ছাড়া পেতে চাপা স্বরে আওড়ায়, ছাড়ুন আমায়, চলে যাব আমি। আধের তার কোমর হতে হাত সরায় না, উল্টো আরো শক্তভাবে টেনে নিজের সাথে মিশিয়ে কৃতিকার মুখশ্রীর দিকে কিঞ্চিত ঝুঁকে পড়ে। আচমকা আধের রেহেন পদক্ষেপে কৃতিকার গলা শুকিয়ে আসে, আর ঠিক তৎক্ষণাৎ আধের তার মুখশ্রীর সবটা পরখ করে চোখে চোখ মিলিয়ে
গম্ভীর অথচ অনুনয়ের স্বরে আওড়ায় তৃতি। তুমি কি মনেরও সুখ বুঝো, নাকি বুঝেও না বোঝার ভান করো?